নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প, কৈখালির হাটে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প, কৈখালির হাটে। নামখানা জম্পেশ, ব্রজবাহু মণ্ডল। এই নাম শুনে প্রাইমারির মাস্টারমশাই হরিপদ গড়াই বলেছিল, তোর নামখানাই তো ভূমিকম্প রে, কিন্তু নাম ধুয়ে তো জল খাবি না বাবা, একটু লেখাপড়ায় মন দে। তা দিয়েছিল বেজা। ব্রজবাহু বলে আর কে ডাকছে তাকে? বেজা নামই সকলের মুখে। তা বেজা লেখাপড়ায় তেমন বোবা কালাও ছিল না। প্রাইমারি ডিঙিয়ে হাই, তারপর হাইও ডিঙিয়ে গিয়েছিল, সেকেন্ড ডিভিশন। তাই বা কম কি, কিন্তু এইখানে তার লেখাপড়ার গাড়ি সেই যে থেমে গেল, আর নড়ল না। বাপ অজাগর মণ্ডল সাপকাঠিতে মারা যাওয়ার পর ব্রজবাহুর মাথায় বজ্রাঘাত। সংসারের হাল না ধরলে শুকিয়ে মরতে হবে। বিধবা মা, আরও 3টে ভাই বোন, বাপের ধার দেনা, সব মিলিয়ে 20 বছরের বেজা হিমশিম। অজামণ্ডলের 3 বিঘে জমি ছিল পাটির দয়ায়। তার পাট্টা ছিল না বটে, অজামণ্ডল মরার পর জমি নিয়ে বখেরা লেগে গেল। জয়েশ পুত্তুণ্ডু লিডার মানুষ, সে বলল, ও জমি তো আমার। অজা ভাগে চাষ করত। জয়েশের ওপর কথা কইবে কে? সুতরাং জমি একরকম ভোগে চলে গেল। বেজার যখন পাগল হওয়ার জোগাড়, সেই সময় স্বর্গ থেকে দেবদূতের মতো নেমে এলো নব হালদার। সেও লিডার মানুষ, জমি জমা গরু বাছুর, পাকা বাড়ি নিয়ে ফলাও অবস্থা। তাকে ডেকে বলল, শোনো বাপু, তুমি লেখাপড়া জানা ছেলে, বুদ্ধি বিবেচনাও আছে মনে হয়। যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে ব্যবস্থা হয়ে যাবে। বেজা তখন সবাইকেই খুশি করতে মুখিয়ে রয়েছে। এতগুলি উপসী মানুষকে রক্ষা না করলেই নয়। বলল, যে আজ্ঞে। আমার মেয়ে মালতীকে তো দেখেছ বাপু, তাকে যদি বিয়ে করো তাহলে তোমার পাশে আমি আছি। বেজা পক করে খানিক হাওয়া গিলে ফেলল। হাওয়ার ডেলাটা পেটে নামলো না, গলাতেই বেলুনের মতো আটকে রইল। যাকে ঘাঁটা পড়া মেয়ে ছেলে বলে মালতী হলো তাই। বয়সে না হোক বেজার চেয়ে 3-4 বছরের বড়। একবার বিয়ে হয়েছিল বিষ্টুপুরের নগেনের সঙ্গে, বছর না ঘুরতেই ফেরত এসেছে। তারপর থেকে মালতী আর বিয়েতে বসেনি বটে, কিন্তু পুরুষ সঙ্গে তার খামতি নেই। সারা গাঁয়ে তাকে নিয়ে ঢিঢি। নবহালদার মেয়েকে সামাল দেওয়ার মতো ক্ষমতা রাখে না। মালতী তার বাপকে কুকুর বেড়াল বলে মনে করে। সেই মালতী হালদারকে বেজা বিয়ে করবে কি? সে গলার বাতাসের বেলুনটা গিলে ফেলার চেষ্টা করলো অনেকবার, হলো না। নবহালদার বলল, জমি ফেরত পাবে, 3 বিঘের জায়গায় 5 বিঘে, আর 1খানা 3 চাকার ম্যাটাডোরও দেব, ভালো করে ভেবে দেখো। পেটের দায় বড় দায়, তবু রাজি হতে সময় নিচ্ছিল বেজা। কারণ ইদানিং শোনা যাচ্ছে মালতী নরেশ লস্করের সঙ্গে নটখট করে বেড়াচ্ছে। আর নরেশ হলো হলদিঘাটের খুনে গুন্ডা। ডাকাতির মামলাতেও তার নাম আছে। নবহালদারের মুখের দিকে চেয়ে বেজার মনে হলো লোকটা বড় নাচার। মালতীকে কারো ঘাড়ে না গছালে তার চলছে না। বেজা বলল, যে আজ্ঞে। নব একটু হাসল, বলল, তবে বাপু বুঝতেই পারছো মালতী আদরে মানুষ। তোমাদের ওই ভাঙা ঘরে তো আর থাকতে পারবে না। তুমিই দিব্যি এসে থাকবে আমার বাড়িতে। আলাদা ঘরটর আছে, খরচাপাতিও ধরো আমারই। বেজা মাথা নিচু করে রইল। ঘর জামাই হতে তার আর আপত্তি কিসের? এই ঘটনার 2 দিন বাদে কৈখালির হাটে যাচ্ছিল বেজা। কুমোরপাড়ার মোড়ে মালতীর মুখোমুখি পড়ে গেল।
খুব রসের হাসি হেসে মালতী বিষ বিছুটি মাখা গলায় বলল, এই যে নাগর, শুনলুম নাকি আমার সঙ্গে মালা বদল করার জন্য হাঁ করে আছো। বেজা তটস্থ হয়ে বলল, ইয়ে মানে মানে আপনার আপত্তি থাকলে। আহা, আমার আবার আপত্তি কি গো? আমি তো বরণডালা সাজিয়ে বসেই আছি। বলি, ভালো মানুষের পো, মধু আর হুল দুটোই সইবে তো? তারপর সে কি গা জ্বালানো হাসি! ভাবি বউয়ের রকম সকম দেখে বড্ড দমে গিয়েছিল ব্রজবাহু। তার নামটাই যা শক্ত সমর্থ। সে অতি দুর্বল মানুষ। তা মালতী যে চোখেই দেখুক তাকে, বিয়েটা কিন্তু হয়ে গেল। ঘটা পটা তেমন কিছু নয়, তবে হ্যাজাক জেলে মন্ত্রপাঠ করে 2-5 জনকে ভোজ খাইয়ে একরকম হলো ব্যাপারটা। কিন্তু যখন একা ঘরে মালতীর মুখোমুখি হতে হলো তাকে, তখন যে বুকের ধুকপুকুনিটা শুরু হলো তার সেটাও অদ্যাবধি থামেনি। বিয়ের রাতে মালা টালা পরে ঘরে ঢুকতেই প্রেতিনীর মতো সে কি খলখল করে হাসি মালতীর, যেন সং দেখছে। বলল, বা, বর তো দিব্যি সেজেছে দেখছি। তাই এবার কি হবে গো? রসের খেলা নাকি? এসো এসো নাগর, দেখি তুমি কেমন পুরুষ। নিজেকে এমন নপুংসক কখনো মনে হয়নি বেজার। তখন তার ছেড়ে দেমা কেঁদেমাছি অবস্থা। মালতী সম্বন্ধে শোনা ছিল তার, লোকে তাকে খারাপই বলে। কিন্তু বিয়ের রাতে যে অবস্থা করে তাকে ছাড়ল মালতী, তাতে বেজার চোখ ভরে জল এসেছিল। মালতী শরীর ছাড়া আর কিছুই বোঝে না, আর শরীর দিয়ে তাকে খুশি করার মতো মনের অবস্থাও ছিল না তার সেদিন। অপমানে লজ্জায় নিজেকে হীন ভেবে ভেবে ছোট হয়ে গিয়ে সেদিন সে একটা জড়োদ্গব। মালতী শেষমেশ একখানা লাথিও মেরেছিল তাকে, সঙ্গে অশ্রাব্য গালাগাল। সেই রাতে গলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল তার। কেন যে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিল নবহালদার, তা সে খুব ভেবে দেখেছে। বেশি ভাবতে হয়নি অবশ্য। পরদিনই মালতীর বৌদি মঙ্গলা তাকে আড়ালে ডেকে বলেছে, মেয়ের বদনাম ঘোচাতে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে আমার শ্বশুর। তুমি হলে শিখণ্ডী, সেই রকমই থাকো, নইলে কিন্তু কপালে কষ্ট আছে। মালতীর সঙ্গে এক ঘরে ওই একটা রাতি কেটেছে ব্রজবাহুর। পরদিন থেকেই সে পাশের খুপড়িতে চালান হয়ে গেল। বিয়ে যাই হোক, নবহালদার তাকে কথা মতো জমি আর 3 চাকার ম্যাটাডোরখানা দিয়েছিল বটে। সেই ম্যাটাডোরখানা চালিয়েই আজ কৈখালির হাটে এসেছে বেজা। গঙ্গারামের মাল বয়ে এনেছে গঞ্জ থেকে। হাট ভাঙলে ফের ফেরত নিয়ে যাবে। এই করে তার রোজগার কিছু কম হয় না। ছোট ভাই বিশালবাহু চাষবাস দেখে, পরিবারটা বেঁচে গেছে। আশ্চর্যের বিষয়, মালতী এখনো তার বউ ঠিক বটে, তবে মালতীর সঙ্গে আজকাল তার একরকম দেখাই হয় না। তবু বিয়েটা টিকে আছে। মালতী বিয়ের 2 বছর বাদে এখন নতুন পুরুষ ধরেছে। খয়রাপোতার মহাজন বীরেশ মহান্তকে। বীরেশ ফুর্তিবাজ লোক, টাকা ওড়াতে ভালোবাসে। মালতীকে তার পছন্দও খুব। বেজা এসব দেখেও দেখে না। পাশের ঘরে যা হওয়ার হয়। বেজা তার খুপড়িতে শুয়ে ঘুমোয়। বেজা জানে তাকে আজকাল কেউ মানুষ বলে মনে করে না। পুরুষ হয়েও বউকে সামলাতে পারেনি বলে তার বিস্তর বদনাম। কিন্তু বেজা ভাবে, লোকে যাই বলুক, তার কর্তব্য সে করেছে, পরিবারটাকে বাঁচিয়ে দিয়েছে। কৈখালির হাট মানে এক বিচিত্র জায়গা। দোকান পসার বিকিকিনির এমন রমরমা হাট এ তল্লাটে নেই। অন্তত 10-12 খানা গাঁয়ের লোক এসে হাটে ভিড় করে। ব্রজবাহু ম্যাটাডোর এক চেনা দোকানির হেফাজতে রেখে হাট দেখতে বেরোলো। কেনাকাটাও কিছু আছে। ছোট বোন শীতির জন্য একটা হাত আয়না, মায়ের জন্য মালিশের ওষুধ, একখানা ভালো কাটারি, এইসব টুকিটাকি। জিপ গাড়িটা থামিয়ে পেচ্ছাপ করতে নেমেছিল বীরেশ মহান্ত।
বাঁশবনের ধারে নির্জন জায়গায় দাঁড়িয়ে প্রাকৃতিক মর্মটা সারতে সারতে তার মনে হচ্ছিল পেচ্ছাবের সেই তেজটা যেন আর নেই। আগে যেমন মাটি ফুঁড়ে ফেলত সেরকমটা আর হয় না আজকাল। শরীরের সেই তেজ বীর্য ধীরে ধীরে কমে যাচ্ছে, হয়তো কমারই কথা। প্যান্টের জিপারটা টেনে জিপগাড়ির দিকে ফিরে আসছিল সে। জিপে মালতী বসা। ছেনাল মেয়ে ছেলেটা এই দুপুরে কেমন সেজেছে দেখো। জরির কাজ করা ঝলমলে লাল টকটকে শাড়ি, হাতায় কাজ করা ব্লাউজ, মুখে গুচ্ছের স্নো পাউডার, কপালে মস্ত টিপ, ঠোঁটে রাঙা লিপস্টিক, একেবারে যেন সং। তার উপর মুখে একখানা ন্যাকা ন্যাকা খুকি খুকি ভাব। আজকাল আর কেন যেন মেয়ে ছেলেটাকে পছন্দ হয় না তার। জিপগাড়িটার দিকে যেতে যেতেও থমকে দাঁড়ায় বীরেশ। পকেট থেকে সিগারেট বের করে ধরায়, একটু ভাবে। কি গো, তোমার হলো? বীরেশ জবাব দিল না। দেরি হচ্ছে কেন? হাটে যেতে সন্ধে হয়ে যাবে যে। সে সিগারেট খেতে খেতে ধীরে ধীরে একটা সিদ্ধান্তে আসতে লাগলো। না, এবার এই মেয়ে ছেলেটাকে ঝেড়ে ফেলতে হবে। অনেক হয়েছে, আর নয়। এর একটা নামকো বাস্তে স্বামী আছে। মেনিমুখোটা পাশের ঘরে শুয়ে ঘুমোয়। মেনিমুখো হলেও লোকটাকে কখনো খারাপ লাগেনি বীরেশের। সরল সোজা ছেলে। নাটকে একটা পাঠ করতে হবে বলে করে যাচ্ছে। পেটের দায় বলেও তো কথা আছে। কই গো, জবাব দিচ্ছ না কেন? মালতী জিপগাড়ি থেকে মুখ বাড়িয়ে উঁকি দিল। বীরেশ হাসল, বলল, আসছে। দেরি করছো কেন বলো তো? এই একটু হাত পায়ের আর ভাঙছি। একা একাই সিগারেট খাচ্ছ? আমাকেও একটা দাও, বড্ড ঘুম ঘুম পাচ্ছে। এগিয়ে গিয়ে বীরেশ ওকে সিগারেট দিল। মেয়ে ছেলের সিগারেট খাওয়া কেন যেন পছন্দ হয় না বীরেশের। গাড়িতে উঠে স্টার্ট দিল বীরেশ। তোমার আজ কি হয়েছে বলো তো? কেমন যেন আলগা আলগা ভাব। কি হয়েছে বলবে তো? কিছু নয়। রোজ কি আর একরকম থাকা যায়? বলি, আমি পুরনো হয়ে যাইনি তো? তা একা তুমি কেন, আমিও তো পুরনো হচ্ছি। জিপের পিছনে কয়েক পেটি মাল আছে। বীরেশের দেশি মদের ব্যবসা। কৈখালির হাটে মদের ব্যাপারীরা তীর্থের কাকের মতো চেয়ে বসে আছে। গিয়ে পড়লে পেটি নামাতেও হবে না, লহমায় বিক্রি হয়ে যাবে জিপগাড়ি থেকেই। বীরেশ গাড়িতে হঠাৎ ব্রেক কষল। মালতী বলল, কি হলো, থামলে কেন? মদের গন্ধ পাচ্ছি যেন। বোতল ভাঙলো নাকি? মালতী হাসল। না গো, তোমার ফ্লাস্ক থেকে আমি একটু হুইস্কি ঢেলে খেয়েছি। কখন? যখন তুমি নেমে গিয়েছিলে তখন। কেমন যেন এ ব্যাপারটাও পছন্দ হলো না বীরেশের। যখন মানুষটার প্রতি অপছন্দের ভাব হয় তখন সেটা ধীরে ধীরে বাড়ে। তখন তার সব কিছুই অপছন্দ হতে থাকে। বীরেশের সিটের ধারের খাঁজে বেঁটে মোটা বড়সড় স্টিলের ফ্লাস্কটা রাখা, তাতে বরফ মেশানো দামি হুইস্কি। বীরেশ দিনের বেলা খায় না, সূর্য ডুবলে তবে ওই সব। গম্ভীর হয়ে আছো কেন বলো তো? না না, গম্ভীর হব কেন, ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। বলো না গো, কি হয়েছে? এই শুরু হলো ন্যাকামি, এটাই সবচেয়ে অসহ্য। হঠাৎ বীরেশ বলল, আচ্ছা, গায়ে অমন বিটকেল গন্ধ মাখো কেন বলো তো? মাথা ধরে যায়। ও মা গো, বিটকেল গন্ধ কি? এই সেন্ট যে নিউ মার্কেট থেকে কিনে এনেছিলে তুমি। আমি? ও মা, মনে নেই? তা হবে, গন্ধটা ভালো লাগছে না তো। ঠিক আছে, এটা না হয় মাখবো না। কৈখালির রাস্তা জঘন্য।
মাঝে মাঝেই রাস্তার ছাল চামড়া উঠে গিয়ে কোপানো ক্ষেতের মতো অবস্থা। বড় বড় গর্ত, তার উপর ধুলো তো আছেই। ঝপাং ঝপাং করে জিপ লাফাচ্ছে। 3-4খানা গোগাড়ি সামনে রাস্তা আটকে চলেছে অনেকক্ষণ ধরে। জিপ এগোতে পারছে না। ভারী বিরক্তিকর অবস্থা। ঘন ঘন হর্ন দিচ্ছে বটে, কিন্তু সরু রাস্তায় গোগাড়ি বা সাইড দেবে কি করে? দুটো হাঁচি দিল মালতী। তারপর রুমালে নাক মুখ চাপা দিয়ে বলল, এই রে, আমার আমার আবার নাকে ধুলো গেলেই সর্দি হয়। বীরেশ গোগাড়িগুলোকে পাশ কাটানোর ফিকির খুঁজছে। সুবিধে মতো জায়গা পেলে রাস্তা থেকে ওভারটেক করে ফের রাস্তায় উঠবে, কিন্তু সেরকম সুবিধে পাচ্ছে না। ডান ধারে ঝোপঝাড়, বাঁশবন, গভীর নাবাল কিংবা পুকুর বা ক্ষেত। ক্রমশ ধৈর্য হারাচ্ছে বীরেশ। ও, অত হর্ন দিও না তো, মাথা ধরে গেল। হর্ন না দিলে হবে কেন? দেখছো না সাইড দিচ্ছে না? তবু হর্ন বন্ধ করো। বীরেশ অবশ্য কথাটাকে পাত্তা দিল না। হর্ন বাজাতে লাগলো। মালতী ফ্লাস্কটা তুলে নিয়ে বলল, একটু খাচ্ছি। বীরেশ বিরক্ত হলো, কিছু বলল না। মালতী ফ্লাস্কের ঢাকনায় হুইস্কি ঢেলে খেতে লাগলো। জিপটার বাঁহাতি স্টিয়ারিং বলে রাস্তাটা ভালো দেখতে পাচ্ছে না বীরেশ। সামনে একটা তুমুল ধুলোর পাহাড় উঠেছে দেখে বুঝে নিল উল্টো দিক থেকে গাড়ি আসছে। গোগাড়িগুলো জড়সড় হয়ে থেমে পড়েছে, সুতরাং তাকেও থামতে হলো। নেচে নেচে কেতরে বহু কসরত করে খানিক রাস্তায় চাকা নামিয়ে একটা ট্রেকার উল্টো দিক থেকে এসে পার হয়ে গেল তাদের। ঝান্ডা লাগানো পার্টির গাড়ি। ওই তো সাইড পেয়ে গেল। উল্টো দিকের গাড়ি যে সুবিধেটা পায় সেটা যে সে পাবে না তা আর মালতীকে বোঝাবার চেষ্টা করল না বীরেশ। তবে সে একটা হিসেব নিকেশ করে নিয়ে জিপটা ছাড়ল। ডান দিকে চাকা রাস্তার বাইরে খানিকটা নামানো যাবে। ছোট ছোট ঝোপ আছে বটে, তাতে আটকাবে না। অ্যাক্সেলেটার চেপে হর্ন দিতে দিতে জিপটার গতি বাড়িয়ে দিয়ে স্টিয়ারিং শক্ত হাতেই ধরে ডান বাঁয়ে মোচড় দিচ্ছিল বীরেশ। কিন্তু কপাল খারাপ, বাঁয়ের সামনের চাকাটা বোধহয় একটা পাথরে লেগে গাড়িটা টাল খেয়ে ডান ধারে একটা লাফ মেরে উঠে ডান কাতে পড়ে গেল। প্রথম ধাক্কাতেই গাড়ি থেকে ছিটকে গিয়েছিল বীরেশ। পরে চোখে অন্ধকার দেখল, আর কিছু মনে নেই। গোগাড়ির গাড়োয়ানরাই নেমে এসে ধরে ঘাসের উপর শুইয়ে দিল তাকে। বাকিরা গিয়ে জিপের তলায় চাপা পড়া মালতীকে যখন বের করে আনল, তখন তার শরীর নিথর হয়ে গেছে। হয়তো বেঁচেও যেত মালতী, যদি না মদের বোতলের ভারী পেটিগুলো তার বুক আর মুখের উপর আছড়ে পড়ত। রাহুটা যে বড্ড প্রবল হে তোমার মেয়ের, হ্যাঁ? তাতে কি হয়? ও, সে অনেক ফেরে পড়তে হয়। বেঁচে পড়তে থাকবে তো? তা থাকবে, শনিটাও যেন কামড়ে আছে। তাতেই বা কি হয় ভেঙে বলবে তো। দাঁড়াও ভালো করে দেখি। এ মেয়ে তো ভালো করে দেখতেই দিচ্ছে না, হাত বারবার টেনে নিচ্ছে। শক্তিপদ একটা ধমক দিল মেয়েকে। অমন করছিস কেন? বকুল খিলখিল করে হেসে বলে, সুরসুরি লাগছে যে। শক্তিপদ বিরক্ত হয়ে বলে, এই মেয়েকে নিয়েই হয়েছে আমার মুশকিল। ক্ষণে ক্ষণে হাসি পায়, ক্ষণে ক্ষণে ব্যথা লাগে, সুরসুরি লাগে, ভয় লাগে। জ্যোতিষী হরু ঠাকুর গম্ভীরভাবে শক্তিপদর দিকে চেয়ে বলে, একটাই নাকি? মেয়ে এই একটাই, ছেলে আছে 3টে। তা তাদের নিয়ে ভাবি না। এইটে হয়ে অবধি আমিও যেন বাঁধা পড়ে গেছি। মেয়ের বড্ড মায়া তো। বয়স কত হলো মেয়ের? এই তো 16 পড়ে আর কি। বিয়ের যোগটা একটু দেখো তো হারু ঠাকুর। দেখছি বাপু, দেখছি। দেখি মা হাতটা বেশ চ্যাটালো করে মেলে ধরো তো। বকুল হেসেই অস্থির। তা লেগে যাবে খন বিয়ে। কবে লাগবে? শিগগিরই। হ্যাঁ, শিগগিরই লাগবে। তোমাদের জ্যোতিষীদের মুশকিল কি জানো? সব আন্দাজে ঢিল।
লেগে যাবে সে তো আমিও জানি, কিন্তু কবে লাগবে? পাত্তর কেমন হবে, সুখে ঘর সংসার করবে কিনা, সব বিস্তারিত না বললে হয়? কেতুটা একটু ভেতরে যাচ্ছে বটে, তবে বকুল হাতটা এবার শুট করে টেনে নিয়ে বলে, ও বাবা, আমার হাত ব্যথা করে না বুঝি? শক্তিপদ গলে গেল। মেয়ে হলো তার প্রাণ। 5 শিকে পয়সা ফেলে বলল, ওতেই হবে, ওতেই হবে, কপালে যা আছে খণ্ডাবে কে? হরু ঠাকুর বলে, আরে বাপু, গ্রহ বৈগুণ্য যাই থাক, মা মঙ্গলচণ্ডীর কবচটা নিয়ে গিয়ে ধারণ করাও, দামও বেশি নয়, কাজ হবে। আচ্ছা আচ্ছা, সে হবে খন। মেয়ে এখন নেপাল ঘোষের চপ খাওয়ার জন্য অস্থির। আসি হে ঠাকুর। কৈখালির হাটে এসে যে নেপাল ঘোষের চপ না খেয়েছে সে আহম্মক। 3 রকমের চপ করে নেপাল, আলুর চপ, মোচার চপ আর ভেজিটেবিল চপ। 3টেই ঝুড়ি ঝুড়ি উড়ে যায়। দোকানের সামনে লম্বা লাইন। জ্যোতিষীর কাছ থেকে উঠে এসে বকুল বলল, ওহ, হাতটা একেবারে ব্যথা হয়ে গেছে, তুমি যেন কি বাবা। শক্তিপদ কাঁচুমাচু হয়ে বলে, তোর নাকি শনির দৃষ্টি আছে, সেই জন্যই আসা। তবে হরু ঠাকুর শনির কথাটা কিছু বলল না তো? আমি তো ভালোই আছি, তুমি অত ভাবো কেন? মেয়ের বড় মায়া। শক্তিপদ ঘর বাঁধা লোক ছিল না তেমন, কাজ কারবার নিয়ে ব্যস্ত মানুষ। চৌপোর দিন তার মাথায় নানা বিকিকিনির চিন্তা। 3টে ছেলে হয়েও তার স্বভাব ঘরমুখো হয়নি কখনো, কিন্তু 3 ছেলের পর মেয়েটা হতেই সে কাত। মেয়ের মুখের দিকে চেয়ে তার বুকখানা যেন জলে ভরে উঠল। মা লক্ষ্মীরই কেউ হবে। মেয়ে হয়ে স্তক তার কাজ কারবারও ফেঁপে ফুলে উঠল। 3টের জায়গায় 7খানা ট্রাক হলো, 2খানা বাস, 3টে ট্রেকার, টাকায় টাকায় ভাষাভাষী কাণ্ড। চুরি কিনি বাবা, ওই তো পিন্টুর দোকান। একগাল হেসে শক্তিপদ বলে, কিনবি? তা কেন? কাঁচের চুরি কম্মের জিনিস নয়। কয়েকদিন বেশ ঝলমল করে, তারপর পটপট করে ভাঙে। আগে কাচের চুড়ি 2 চোখে দেখতে পারত না শক্তিপদ, কিন্তু মেয়ে চাইলে ব্রহ্মাণ্ড দিতেও রাজি। 2 হাত ভরে চুড়ি পরে বাপকে দেখায় বকুল। কেমন দেখাচ্ছে বাপ? খুব ভালো মা, খুব ভালো। তবে তুই তো দোষী মেয়ে, চুড়ি ভেঙে যেন হাত রক্তারক্তি করিস না। 5টা টাকা পিন্টুর কোলে ফেলে মেয়ে আগলে এগোয় শক্তিপদ। তাই এগোয় সাধ্বিকী। 2 পা এগিয়েই মেয়ের বায়না, পুঁতির মালাগুলি কি সুন্দর না বাবা? হ্যাঁ, তা ভালোই। না, তেমন দামি জিনিস টিনিস নয়, এইসব ছোটোখাটো জিনিসেরই বায়না বটে মেয়ের। ও বাবা, বাবা, ওই দেখো নেপালের দোকানে লাইন। লাইন দেখে শক্তিপদর চোখ কপালে। ও বাবা, এই যে ঘণ্টাখানেক লেগে যাবে। আমার যে খিদে পেয়েছে বাবা। তাহলে চল বিশ্বনাথের দোকানে একটু মিষ্টি খেয়ে নে। এ বাবা, মিষ্টি আমি খাই নাকি, চপই খাবো। দাঁড়া দাঁড়া দেখি লাইনে চেনা মানুষ পাই কিনা। কৈখালির হাটে চেনা মানুষের অভাব নেই তার। সে তালেবর লোক, সবাই তাকে চেনে। লাইনের পাশ দিয়ে এগোতেই একেবারে সামনের দিকে ব্রজবাহুর সঙ্গে দেখা। বেজা নাকি রে? হ্যাঁ, শক্তিদা যে, কি খবর? তা চপ নিচ্ছিস বুঝি? হ্যাঁ, আমার জন্য নিস তো কয়েকখানা। 3 রকমেরই নিবি। এই নে পয়সা। দূর, পয়সা রাখো, ক পয়সাই বা দাম। বাঁচালি বাপ, মেয়েটা তখন থেকে খিদে কাতর। 5 মিনিটের মধ্যে বেজা গরম গরম চপ নিয়ে এলো শালপাতার ঠোঙায়। এনেছেও মেলা। মেয়েটা হাঁ করে তাকিয়ে ব্রজবাহুকে দেখছিল। এই তোমার মেয়ে বুঝি? হ্যাঁ। তোমার তো মেয়ে অন্তঃপ্রাণ। শক্তিপদ একটু লজ্জার হাসি হাসল। সবাই তাই বলে বটে। মেয়ে নাকি শক্তিপদকে একেবারে বশ করে রেখেছে, তাতে একটু অহংকারী হয় তার। মেয়ে তো নয়, সাক্ষাৎ লক্ষ্মী। ঘাসের উপর 3 জন বসেছে ত্রিভুজ হয়ে। চপ খেতে খেতে শক্তিপদ বলে, তা সেই
ডাইনির খপ্পরেই এখনো পড়ে আছিস? হ্যাঁ, সবই কপাল শক্তি দাদা, পেটের দায়ে মেনে নিতে হয়েছে। হ্যাঁ, সবই জানি, তোর জন্য দুঃখও হয়। গেছো মেয়ে ছেলেটার তো গুণের শেষ নেই, তা এখন তোর সঙ্গে কেমন করে? মাথা নেড়ে বেজা বলে, না দাদা, সম্পর্ক নেই। আমি হলুম গিয়ে শিখণ্ডী। নবহালদারের প্রেস্টিজ রাখতে আমাকে দরকার ছিল। মেয়েটা চপ তেমন খাচ্ছে না, খুব হাঁ করে তাকে দেখছে। ব্রজবাহুর চেহারাটা খারাপ নয়, বহু মেয়েই তাকায়, কিন্তু সে নিজে আর মনের দুঃখে মেয়েদের দিকে তাকায় না। তার জীবনটাই অন্ধকার হয়ে গেছে। তুমি তো খাচ্ছ না খুকি। মেয়েটা হঠাৎ লজ্জা পেয়ে মুখ নামায়। ভারী লক্ষ্মীস্ত্রী আছে মুখখানায়। ব্রজবাহু বলল, চপে বড্ড ঝাল দেয় নেপাল, তুমি বোধহয় ঝাল খেতে পারছো না। জিলিপি খাবে? শ্রীধরের জিলিপি ভারী ভালো, 8.5 প্যাঁচের জিলিপি খাবে? মেয়েটা চুপ করে আছে, মাথা নিচু, হাসছে। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসি। ব্রজবাহু গিয়ে গরম জিলিপি নিয়ে এলো। মেয়েটা লজ্জায় হাত বাড়িয়ে নিল ঠোঙাটা। বাপকে দিল, ব্রজবাহুকে দিল, নিজে একখানা একটু একটু কামড়ে খেতে লাগলো, কিন্তু যেন খাওয়ায় মন নেই। শক্তিপদ জিজ্ঞেস করে, তা হ্যাঁ রে বেজা, তোর ভ্যান চলছে কেমন? হ্যাঁ ভালোই, নবহালদার ও ব্যাপারে ঠকায়নি। কেমন হচ্ছে টচ্ছে? খারাপ নয় দাদা, একখানা ছোট ট্রাক বায়না করেছি, সামনের মাসেই পাবো, তখন আমি চালাবো, ছোট ভাইটাকে একটা দেব। ভালো ভালো, খুব ভালো, ধীরে ধীরে রয়ে সয়ে হোক। আমারও তো ওই রকমভাবেই হয়েছে কি না জানি, তুমি একটা দৃষ্টান্তই তো চোখের সামনে। হ্যাঁ। শক্তিপদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর মতো একটা ছেলে যদি পেতাম। কথাটা শেষ করল না শক্তিপদ, শেষ করার দরকারও ছিল না, সবাই বোঝে। আমার কথা ভেবো না দাদা, খারাপ ভাগ্য নিয়ে জন্মেছিলাম, এভাবেই জীবন যাবে। শেফালির চোখ টকটকে লাল, বিস্তর কেঁদেছে। দিদি মরায় তুমি তো খুশিই হয়েছ জামাইদা, তাই না? মাথা নেড়ে বেজা বলে, না শেফালি, খুশি হব কেন? মালতী যেমনই হোক, একটা মানুষ তো। একজন মানুষ মরলে কি খুশি হওয়ার কথা? আমরা জানি দিদি কীরকম ছিল, তোমার উপর অনেক অন্যায় অত্যাচার হলো। তুমি ভালো লোক, এ বাড়ির সবাই কিন্তু তোমার সুখ্যাতিই করে। উদাস মুখে বেজা বলে, তা হবে হয়তো। তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি কথা শেফালি? সে তোমাকে বাবা বলবে, যা বলবে ভেবে দেখো। দিদি খারাপ ছিল বলে ভেবো না যে আমরা সবাই খারাপ। তা ভাববো কেন? মালতী মারা গেছে এই দিন 7 হলো, বীরেশ সামন্ত বেঁচে গেছে। ঘটনাটা নিয়ে সারা গাঁয়ে ফিসফাস গুজগুজ চলছে তো চলছেই। ব্রজবাহু একটা মুক্তির স্বাদ টের পায় বটে, কিন্তু তার আনন্দ হয় না, বরং একটু দুঃখই হলো মালতীর জন্য। জীবনটা ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়ে গেল। নিজে মরল, খানিক মেরে রেখেছিল ব্রজবাহুকেও। মেয়ে মানুষকে আজকাল একটু একটু ভয় পায় ব্রজবাহু। নবহালদার সকালে তাকে ডেকে বলল, শব্দ শেষ হয়ে গেল, দেখলে তো? মেয়েটাকে নিয়ে শান্তি ছিল না, এখন ভাবি তোমাকেও কষ্টের মধ্যে ফেলেছিলাম হে। না না, কষ্ট কিসের? কষ্ট নয়, খুব কষ্ট, সবই টের পেতাম, কিন্তু একটা কথা বলি। কি কথা? সম্পর্কটা ছাড়ান কাটান হোক, আমি তা চাই না। ব্রজবাহু চুপ করে থাকে। তোমার দিকটা আমি যেমন দেখছিলাম তেমনই দেখব। ব্রজবাহু চুপ। একটা প্রায়শ্চিত্তিরও হবে। বলছিলাম, যদি শেফালিকে বিয়ে করো তবে সব দিক বজায় থাকে। সে ভারী ভালো মেয়ে। মালতীর একটা রক্তের দোষ ছিল হয়তো, কিন্তু শেফালি তেমন নয়।
শেফালি ভালো মেয়ে আমি জানি, কিন্তু প্রস্তাবটা ভেবে দেখতে হবে। শোকাতাপা নবহালদার দুর্বল গলায় বলে, তুমি ঠকবে না বাবা, কথা দিচ্ছি। ব্রজবাহু বাড়ি ছেড়ে চলে যাবে বলে জিনিসপত্র গুছিয়ে ফেলেছিল। শাশুড়ি আর শেফালি আর হয়ে পড়েছিল। শাশুড়ি বলেছিল, যাবে কেন বাবা, আমরা কি পর? শেফালির মালতীর মতো চটক নেই, কিন্তু সে ভালো মেয়ে, এটা বুঝতে পারা শক্ত নয়। কিন্তু ভালো মেয়ে বলেই যে ঘাড় পাততে হবে এমন কোনো কথা নেই। 4 বছর বাদে একটা সম্পর্কের গারদ থেকে মুক্তি পেয়েছে ব্রজবাহু। ফের আবার একটা সম্পর্কে জড়িয়ে পড়তে তার মন চায় না। তাছাড়া এই বাড়ির অনুষঙ্গও তো আছে। শেফালিকে বিয়ে করলে এখানেই বাস করতে হবে, সেটা কি পারবে সে? তবে নবহালদারকে চটাতেও চাইছে না বেজা। সবে তার ব্যবসা জমে উঠছে। নব চটলে কোন কলকাঠি নেড়ে তাকে পথে বসায় কে জানে। নবর পিছনে পার্টিও আছে। সুধাপুর থেকে নবগঞ্জ পর্যন্ত টানা একটা ট্রিপ মারল বেজা। নবগঞ্জেই রাতের ঠিক, চেনা জায়গা। হরিরামের দোকানে মাল খালাস করে সে পয়সা বুঝে নিয়ে বেরিয়ে পড়ল। জোর শীত পড়েছে এবার। সুফল মিত্রের পাইস হোটেলে খেয়ে সে তার ম্যাটাডোরে রাত কাটাবে বলে ফিরছিল। দূর থেকে দেখতে পেল অন্ধকারে কে একজন তার ম্যাটাডোরের পাশে দাঁড়িয়ে। বেজা নাকি রে? শক্তিদা যে এখানে? একটা ট্রাক ফেঁসেছে, তাই আশা। কে যেন বলল তুইও এখানে, তাই ভাবলুম দেখাটা হয়ে যাক। ভালো করেছ। আজ ফিরবি না? খামোখা তেল পুড়িয়ে লাভ কি? রাত কাটালে সকালে হয়তো একটা ট্রিপ হয়ে যাবে। মুকুন্দ হালদারের মাল যাবে বলে মনে হচ্ছে। তা বলছিলাম কি, খুব বরাত জোর তোর। মালতীর কথা বলছো তো? খুব বেঁচে গেলি। হ্যাঁ, বাঁচলুম তো, কিন্তু মনটা ভালো নেই। কেন বলতো? নবহালদার ফের বেঁধে ফেলতে চাইছে। সে কি? তার ছোট মেয়ে শেফালিকে বিয়ে করার জন্য ধরে পড়েছে খুব। চটাতে ভরসা হয় না। ম্যাটাডোরখানাই তো ভরসা। যদি কেড়ে কুড়ে নেয়, তার লোক বলো তো আছে। একটু চেয়ে থেকে শক্তিপদ একটু হাসল। তা বটে, তবে অত ভয় খাস না। শক্তিপদ এখনো মরে যায়নি। তুমি আর কি করবে দাদা, সবই আমার কপাল। শোন রে বাপু, অত কপালের ওপর বরাত দিয়ে বসে থাকিসনি। এবার একটু পুরুষ হ। লেখাপড়া জানিস, বুদ্ধি আছে, শুধু সাহসটারই যা অভাব। ঠিকই বলেছ, সাহসেরই অভাব। নইলে কি আর। যাগ্গে, কথা দিয়ে ফেলিসনি তো? না, সময় নিয়েছি। ভালো করেছিস, ভালো করেছিস। কাল ফিরে একবার আমার বাড়ি যাস, কথা আছে। ঠিক আছে দাদা। ব্যাপারটা কি? বড় অশান্তি যাচ্ছে আমার রে। চিকিৎসের দরকার। কার চিকিৎসে? বলবো খন। শক্তিপদর বউ পদ্ম রাগে ঝনঝন করছিল। আশকারা দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছ। এখন যা মন চায় তাই করে। 3 দিন মেয়ে কুটোটি দাঁতে কাটছে না। বলি এরকম কতদিন চলবে রে হতভাগী? হ্যাঁ? বিছানায় দক্ষিণের জানালার দিকে মুখ করে শুয়ে আছে বকুল। মুখখানা শুকনো। বলি রাগটা কার ওপর? কি চাস কি তুই? হ্যাঁ, কি চাস? বকুল কিছু বলছে না। পদ্ম বলল, এরপর কি আমি গলায় দড়ি দেব তাই চাস? হ্যাঁ? বকুল চুপ করে চেয়ে আছে। জানালার বাইরে আতা গাছের ডালে ফিঙে পাখি নেচে বেড়াচ্ছে। 2টো প্রজাপতি ঢুকলো ঘরে, ফের বেরিয়ে গেল। মা! পদ্ম ফিরে চাইল। কি? আমার শীত করছে, লেপটা টেনে দাও তো গায়ে। লেপ টেনে পদ্ম তার কপালে হাত রাখল। গলা নেমে এলো খাদে। না, জ্বর তো নেই। 1 গ্লাস গরম দুধ দিই মা, খা। তুমি কেন বললে? আমি 3 দিন খাইনি, আমি তো রোজ খাই। সে তো এতটুকু করে মুখ রক্ষা
করার জন্য। ও কি খাওয়া? বলি উপোস দিচ্ছিস কেন রে মুখ পুরি? মনটা ভালো নেই মা। কেন সেটা বলবি তো? পরে বলবো, সময় হয়নি। বাবা কোথায় বলো তো? তার কি আর সময় অসময় আছে? এ সময় লোকজন আসে, ব্যবসাপত্তরের কথাই হচ্ছে হয়তো। ঘর সংসারে কি তার মন আছে? ওই তো আসছে বুঝি। খুব হন্তদন্ত দেখছি যেন। শক্তিপদ ঘরে ঢুকেই বলল, ওগো ওগো মেয়ের চিকিৎসার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হয়েছে। চিকিৎসে? কিসের চিকিৎসে? সে আছে, তুমি বুঝবে না। তবে ব্রজবাহু এক কথাতেই রাজি। কিসের রাজি গো? এ তো বড় ষাঁটের কথা কইছ দেখি। তা ষাঁটই ধরে নাও। মেয়ে পেটে ধরেছ, এখন ওর মনের কথা বুঝতে পারো না? কেমন মা তুমি? আমি চলি, মেলা লোক বসে আছে। শশব্যস্তে চলে গেল শক্তিপদ। ওমা, তুই মুখ চাপা দিয়ে হাসছিস যে বড়, কি হলো বলতো? এসব কি? আমি যে বুঝতেই পারলুম না। দুধ দেবে বলেছিলে যে? সে তো বলেছিলুম, শিগগির নিয়ে এসো, আমার বড্ড খিদে পেয়েছে।